সিনেমা আর রাজনীতি এই দুটো বিষয় যখন একসাথে আসে তখন কিন্তু অদ্ভুত একটা রসায়ন তৈরি হয়। তাই তো। মানে নির্বাচন তো শুধু ভোট দেওয়া বা জেতা হারার একটা খেলা না। মোটেই না। এর ভেতরে যে কত কি থাকে। ক্ষমতা দখলের তীব্র আকাঙ্ক্ষা, জটিল সব কৌশল, মানুষের আবেগ আর মাঝে মাঝে তো ভয়ঙ্কর সব ষড়যন্ত্রের গল্প। আমাদের কাছে বেশ কিছু সোর্স এসেছে যেখানে বিশ্বজুড়ে নির্মাতারা ঠিক এই বিষয়গুলোকেই সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন। ঠিক। আর এই সিনেমাগুলো কিন্তু নিছক বিনোদন নয়, এগুলোকে বলা যেতে পারে রাজনৈতিক বাস্তবতার এক একটা এক্স-রে প্লেট। এক্স-রে প্লেট? বাহ! হ্যাঁ, কিছু সিনেমা আমাদের দেখায় পর্দার আড়ালে কি ঘটে, আবার কিছু সিনেমা আমাদের নিজেদেরই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের আলোচনায় আমরা দেখব এই সিনেমাগুলো কিভাবে, ধরুন, সাংবাদিকতার দুঃসাহসিক অনুসন্ধান থেকে শুরু করে ভোটারদের মনস্তত্ত্ব বদলে দেওয়ার মতো সূক্ষ্ম কৌশল। এমনকি গণতন্ত্র রক্ষার লড়াইয়ের মতো বড় বিষয়গুলোকেও আমাদের সামনে মেলে ধরে। ঠিক তাই। তাহলে চলুন এই সিনেমাগুলোর জগতে প্রবেশ করা যাক, বুঝার চেষ্টা করা যাক যে ক্ষমতা আর রাজনীতির এই সেলুলয়েড সংস্করণ আমাদের কি শেখাতে পারে বা হয়তো কি ধরনের সতর্ক বার্তাই বা দিতে পারে। শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা মাথায় আসে তা হলো মিডিয়া। আমার কাছে সবসময় অবাক লাগে যে একটা খবরের কাগজের অনুসন্ধান একটা দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ করাতে পারে। পারে এবং করিয়েছিল। অল দ্য প্রেসিডেন্টস ম্যান ১৯৭৬ দেখলে বোঝা যায় সে ক্ষমতাটা কতটা বাস্তব ছিল। এটা তো আমেরিকার বিখ্যাত ওয়াটারগেট স্ক্যান্ডেল নিয়ে তৈরি। একদম। দ্য ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক বব উডওয়ার্ড আর কার্ল বার্নস্টাইন কিভাবে ৯৭ সালের নির্বাচনে ক্ষমতাসীন দলের গুপ্তচর বৃত্তি আর ক্ষমতার অপব্যবহারের ঘটনা ফাঁস করেছিলেন, সেই গল্পটাই এখানে মূল। রবার্ট রেডফোর্ড আর ডাস্টিন হফম্যানের অভিনয় তো অনবদ্য। অবশ্যই। কিন্তু সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর ডিটেলিং। কিভাবে একটা ছোট সূত্র ধরে এগিয়ে যাওয়া, হুমকি উপেক্ষা করা আর ক্ষমতার সর্বোচ্চ স্তরের চাপ সামলে সত্যটা বের করে আনা, এই পুরো প্রক্রিয়াটা একটা রোলার কোস্টার রাইডের মতো। এটা সাংবাদিকতাকে প্রায় একটা ডিটেকটিভ থ্রিলারের পর্যায়ে নিয়ে গেছে। এটাকে তো তাহলে মিডিয়ার সবচেয়ে আদর্শ রূপ বলা যায়, তাই না? যেখানে মিডিয়া হলো গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। বলা যায়। কিন্তু এই মুদ্রার তো নিশ্চয়ই আরেকটা পিঠও আছে, নাকি? অবশ্যই আছে। আর সেই অন্য পিঠটা এতটাই অন্ধকার যে তা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। অল দ্য প্রেসিডেন্টস ম্যানের ঠিক বিপরীত মেরুতে আছে ওয়াগ দ্য ডগ, ১৯৯৭ সিনেমাটি। এখানেও তো ডাস্টিন হফম্যান আছেন। হ্যাঁ, আছেন। কিন্তু তার চরিত্রটা সত্য খোঁজার বদলে সত্য তৈরি করার কারিগর। গল্পটা ভাবলে অবাক হতে হয়। নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা যৌন কেলেঙ্কারি সামনে আসে, আর সেটা ধামাচাপা দিতে মিডিয়াকে ব্যবহার করা হয়। শুধু ব্যবহার না, মিডিয়াকে দিয়ে আলবেনিয়ার বিরুদ্ধে একটা কাল্পনিক যুদ্ধ বাড়িয়ে দেওয়া হয়। কি বলছেন? তার মানে জনগণের মনোযোগ সরানোর জন্য একটা আস্ত যুদ্ধ বানিয়ে ফেলা হলো? এটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর এবং খুবই কার্যকর। সিনেমাটি শুধু মিডিয়ার ক্ষমতা নিয়ে নয়, বরং আমাদের মনস্তত্ত্ব নিয়েও প্রশ্ন তোলে। আচ্ছা। কেন আমরা একটা সাজানো যুদ্ধের গল্পকে একজন রাজনীতিবিদের ব্যক্তিগত কেলেঙ্কারির চেয়ে বেশি গুরুত্ব দিই? এটা কি আমাদের জাতীয়তাবাদের দুর্বলতা, নাকি নিছই মনোযোগের অভাব? হুম, ভাবার মতো বিষয়। ওয়াগ দ্য ডগ আমাদের এই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ফেক নিউজ বা পোস্ট ট্রুথ রাজনীতির কথা আমরা এখন হরামেশাই বলি। এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে বস্তুনিষ্ঠ সত্যের চেয়ে ব্যক্তিগত আবেগ বা বিশ্বাস জনমত গঠনে বেশি প্রভাবশালী হয়ে ওঠে। এই সিনেমাটি তো তাহলে সেই ধারণার এক নিখুঁত চিত্রায়ন। একদম। তাহলে একদিকে সত্যের সন্ধান, অন্যদিকে সত্য নির্মাণ, এর মাঝামাঝি কিছু নেই। মানে রাজনৈতিক প্রচারণার জগৎটা আসলে কেমন? চমৎকার প্রশ্ন। এই দুয়ের মাঝে আছে সত্যকে ব্যবস্থাপনা করার জগৎ, আর সেটার সবচেয়ে জীবন্ত দলিল হল দ্য ওয়ার রুম, ১৯৯৩ সালের তথ্যচিত্রটি। ও, এটা তো বিল ক্লিন্টনের ক্যাম্পেইন নিয়ে, তাই না? হ্যাঁ, ১৯৯২ সালে বিল ক্লিন্টনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার একেবারে ভেতরের গল্প। নির্মাতারা ক্যামেরা নিয়ে সরাসরি তা নির্বাচনী সদর দপ্তরে অর্থাৎ ওয়ার রুমে ঢুকে পড়েছিলেন। ইন্টারেস্টিং। আমরা তো প্রার্থীদের শুধু মঞ্চে ভাষণ দিতে দেখি, কিন্তু পর্দার আড়ালে তাদের পরামর্শদাতারা, তাদের স্ট্র্যাটেজিস্টরা কিভাবে প্রতি মুহূর্তে সংকট সামাল দিচ্ছেন, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করছেন, আর মিডিয়াকে ব্যবহার করে জনমত নিজেদের পক্ষে আনছেন, সেই অদৃশ্য রাজনীতির এক রুদ্ধশ্বাস চিত্র এটা।
তার মানে মিডিয়া একদিকে যেমন সত্যকে সামনে আনতে পারে তেমনি সত্যকে তৈরি বা ধামাচাপা দিতেও পারে, কিন্তু এই যন্ত্রটা যারা চালায়, মানে রাজনীতিবিদ আর তাদের পরামর্শদাতারা, তাদের নিজেদের নৈতিকতা বা আদর্শের কি হয়? ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করে তৈরি জর্জ ক্লুনির দ্য আইজ অফ মার্চ 2011। হ্যাঁ, এই সিনেমাটার কথা আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, একদম। এই সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কারণ এটা সিস্টেমের ভেতরের নৈতিক অবক্ষয়কে খুব কাছ থেকে দেখায়। রায়ান গসলিং অভিনীত একজন তরুণ আদর্শবান ক্যাম্পেইন ম্যানেজারের চোখে আমরা পুরো গল্পটা দেখি। সে তো তার প্রার্থীকে মন থেকে বিশ্বাস করে, তাই না? হ্যাঁ, কিন্তু যত গভীরে যায় ততই সে বুঝতে পারে যে নির্বাচনে জিততে গেলে হাত নোংরা করতেই হবে। পর্দার আড়ালের গোপন চুক্তি, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে তার আদর্শের জগৎটা ভেঙে চুরমার হয়ে যায়। রায়ান গসলিংয়ের চরিত্রের এই আদর্শ চিয়তিটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখায় যে সিস্টেমটা কিভাবে একজন ভালো মানুষকেও গ্রাস করে ফেলে। ঠিক, শেষ পর্যন্ত তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হয় যা সে কখনো কল্পনাও করেনি। আচ্ছা, এই একই থিমের আর একটা দুর্দান্ত উদাহরণ তো প্রাইমারি কালার্স 1998ও হতে পারে। অবশ্যই, যদিও সেখানে ফোকাসটা প্রার্থীর নিজের উপর। সিনেমাটি জো ক্লেলে উপন্যাস অবলম্বনে তৈরি, যা বিল ক্লিন্টনের রাজনৈতিক জীবনের ছায়া অবলম্বনে লেখা। জন ট্রাভোল্টা অভিনয় করেছিলেন। হ্যাঁ, তিনি একজন ক্যারিসম্যাটিক গভর্নরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, মানুষের সাথে মিশতে পারেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন কেলেঙ্কারিতে ভরা। এখানে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হল, একজন ফ্লড বা ত্রুটিপূর্ণ মানুষ কি একজন মহান নেতা হতে পারেন? তার দলবলকে সারাক্ষণ তার ব্যক্তিগত কেলেঙ্কারি সামলাতে হয়, যা তাদের নৈতিকতাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলে। তার মানে দি আইডস অফ মার্চ দেখাচ্ছে কিভাবে একজন আদর্শবান কর্মী সিস্টেমের চাপে দুর্নীতিগ্রস্ত হয়। আর প্রাইমারি কালার্স দেখাচ্ছে কিভাবে সিস্টেম একজন দুর্নীতিগ্রস্ত কিন্তু প্রতিভাবান নেতাকে রক্ষা করার জন্য কাজ করে। দুটোই নৈতিকতা সংকটের ভিন্ন ভিন্ন দিক। বাহ, দারুণভাবে বললেন। আর এই নৈতিকতার সংকট যখন আরও বড় আকার ধারণ করে, তখন তৈরি হয় গেম চেঞ্জ 2012-র মতো পরিস্থিতি। এটা তো 2008 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে তৈরি, সারা পেলিনকে নিয়ে। একদম, কেন্দ্রীয় চরিত্র রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারা পেলেন, যার চরিত্রে জুলিয়ান মুর অবিশ্বাসী অভিনয় করেছেন। সিনেমাটি দেখায় জেতার জন্য মরিয়া হয়ে জন ম্যাককেইনের ক্যাম্পেইন কিভাবে আলাস্কার প্রায় অপরিচিত গভর্নর সারা পেলিনকে বেছে নেয়। কিন্তু তারপরেই তারা বুঝতে পারে যে তিনি জাতীয় রাজনীতির জন্য একেবারেই অপ্রস্তুত। ঠিক তাই, আর এখানেই চাপটা শুধু প্রার্থীর ওপর নয়, যারা তাকে বেছে নিয়েছে তাদের ওপরও। এটাই এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটা দেখায় উচ্চ পর্যায়ের নির্বাচনী রাজনীতির ভেতরে চাপটা ঠিক কেমন। প্রার্থীর সিদ্ধান্তহীনতা, প্রস্তুতির অভাব এবং মানবিক দুর্বলতাগুলো কিভাবে পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করে। এটা শুধু একজন প্রার্থীর গল্প নয় তাহলে? না, এটা সেই সব রাজনৈতিক কৌশলী বা স্ট্র্যাটেজিস্টদেরও গল্প, যারা জেতার লোভে একটা বিশাল ঝুঁকি নিয়েছিলেন এবং পরে সেই ঝুঁকি সামলাতে হিমশিম খেয়েছেন। এই তিনটে সিনেমাই আসলে একটা সাধারণ প্রশ্নের জন্ম দেয়: ক্ষমতার জন্য একজন মানুষ কতটা নিচে নামতে পারে। বাহ, আদর্শ কি কেবলই ভোটারদের দেখানোর জন্য একটি মুখোশ? আমরা তো মূলত আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, কিন্তু ক্ষমতার এই খেলা কি বিশ্বজুড়ে একই রকম, নাকি দেশ ও সংস্কৃতি ভেদে এর নিয়মগুলো বদলে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়ম অবশ্যই বদলায়। যেমন ধরুন, চিলির প্রেক্ষাপটে পাবলো লারাইনের সিনেমা নো 2012। ও হ্যাঁ, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা অসাধারণ। 1988 সালে চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের ক্ষমতা ছাড়ার প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হয়। স্বৈরাচারী সরকার তো নিশ্চিত ছিল যে তারাই জিতবে। সিনেমাটি সেই গণভোটে না ভোটের পক্ষে চালানো প্রচারণার গল্প বলে। তার মানে একটা স্বৈরাচারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা, এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। ঠিক, আর তারা এটা কিভাবে করেছিল সেটাই সিনেমার মূল আকর্ষণ। তারা ভয়ের বিরুদ্ধে ভয় দিয়ে লড়ায়নি, তাহলে বরং বিজ্ঞাপন, আকর্ষণীয় স্লোগান, গান আর রংধনুর মতো ইতিবাচক বার্তা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছিল। তারা গণতন্ত্রকে একটা পণ্যের মতো করে বিক্রি করার চেষ্টা করেছিল, যার মূল বার্তা ছিল আনন্দ আসছে। একদম, এটা সৃজনশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের এক অবিশ্বাস্য উদাহরণ। সিনেমাটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। বাহ,
তার মানে তারা গণতন্ত্রকে একটা কোকাকোলার বিজ্ঞাপনের মতো আকর্ষণীয় করে তুলেছিল? অনেকটা সেরকমই। ব্যাপক একটা আইডিয়া ছিল কিন্তু। এবার যদি ভারতের দিকে তাকাই, সেখানে ক্ষমতার সমীকরণটা কেমন? রামগোপাল ভার্মার সরকার ২০০৫ সিনেমাটির কথা প্রায়ই শোনা যায়। সরকার সরাসরি নির্বাচন কেন্দ্রিক না হলেও ক্ষমতার এক ভিন্ন রূপকে তুলে ধরে। এখানে দেখানো হয়েছে নির্বাচিত সরকারের বাইরেও একজন প্রভাবশালী ব্যক্তি। অমিতাভ বচ্চনের চরিত্রটি। হ্যাঁ, তিনি কিভাবে মুম্বাইয়ের মতো শহরের রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করেন। মানুষ আইনি ব্যবস্থার কাছে না গিয়ে তার কাছে বিচার চাইতে আসে। তিনি যা বলেন সেটাই আইন। তার মানে এই সিনেমাটি দেখায় যে ক্ষমতা কেবল ভোটের বাক্সে সীমাবদ্ধ থাকে না, এর সমান্তরাল কেন্দ্র তৈরি হতে পারে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় অপ্রাসঙ্গিক করে তোলে। তার মানে এটা এমন এক ক্ষমতার গল্প যা সাংবিধানিক কাঠামোর বাইরে থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করে। ক্ষমতার এই খেলা তো তাহলে আরও জটিল। আরও জটিল এবং আরও গভীরে এর শিকড়। ভারতের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হল ছাত্র রাজনীতি, যা নিয়ে অনুরাগ কাশ্যপ নির্মাণ করেছেন গুলাল ২০০৯। আচ্ছা, গুলাল। রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কেন্দ্র করে এর গল্প। ছাত্র রাজনীতি, ভোটের হিসাব, রাজনৈতিক দলাদলি, জাতপাতের সমীকরণ এবং আদর্শের সংঘাতের এক নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এটি দেখায় যে ক্ষমতার লড়াই কতটা তৃণমূল স্তর থেকে শুরু হয় এবং কিভাবে তরুণদের আদর্শকে ব্যবহার করে বড় রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করে। গুলাল ভারতীয় রাজনীতির সেই দিকটি তুলে ধরে যা সাধারণত মূলধারার আলোচনায় আসে না। তাহলে চিলির দেখাচ্ছে সৃজনশীলতার মাধ্যমে গণতন্ত্র ফেরানোর লড়াই, আর ভারতের সরকার ও গুলাল দেখাচ্ছে গণতান্ত্রিক কাঠামোর ভেতরে ও বাইরে ক্ষমতার ভিন্ন ভিন্ন খেলা। ঠিক। তালিকার শেষ সিনেমাটি আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস ২০১৫ এই বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন কি যোগ করে? আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস এই সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসে। স্যান্ড্রা বুলক অভিনীত এই সিনেমাটি ২০০২ সালের বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ দিকটা কি? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সিনেমাটি দেখায় কিভাবে আমেরিকান রাজনৈতিক পরামর্শদাতারা অন্য একটি দেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেন। তারা নিজেদের দেশের নির্বাচনী কৌশল, যেমন ধরুন নেতিবাচক প্রচারণা বা ভয়কে পুঁজি করা, অন্য দেশের সংস্কৃতিতে প্রয়োগ করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেন। এটা তো এক ধরনের রাজনৈতিক উপনিবেশবাদ। আপনি সঠিক শব্দটি ব্যবহার করেছেন। এটা একটা বড় প্রশ্ন তুলে ধরে, বিশ্বায়নের যোগে একটি দেশের নির্বাচন কি সত্যি তার নিজের দেশের জনগণের হাতে থাকে? ইন্টারেস্টিং পয়েন্ট। নো সিনেমায় আমরা দেখেছিলাম চিলির মানুষ নিজেদের মতো করে একটা সৃজনশীল প্রচারণা তৈরি করেছিল। আর আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিসে দেখছি বলিভিয়ার নির্বাচনে জেতার ফর্মুলা আমদানি করা হচ্ছে আমেরিকা থেকে। দুটো সিনেমা পাশাপাশি দেখলে ক্ষমতার বিশ্বায়নের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। একদম। চিলির স্বৈরাচারের বিরুদ্ধে বিজ্ঞাপনী লড়াই, ভারতের সমান্তরাল ক্ষমতা কেন্দ্র, ক্যাম্পাসের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব, কিংবা বলিভিয়ায় বিদেশি হস্তক্ষেপ, প্রতিটি ক্ষমতার ভিন্ন ভিন্ন রূপ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, দেখা যাচ্ছে সিনেমা কেবল রাজনৈতিক ঘটনার ধারা বিবরণী দিচ্ছে না। না, মোটেই না। বরং ক্ষমতা, নৈতিকতা আর মানবিক আবেগের এক জটিল জগৎকে আমাদের সামনে মেলে ধরছে। অল দ্য প্রেসিডেন্টস মেন এর সত্যের খোঁজ থেকে শুরু করে ওয়াক দ্য ডগের মিথ্যাচারের রাজনীতি। দ্য আইডস অব মার্চের নৈতিক পতন থেকে নোয়ের আশাবাদী লড়াই, প্রতিটি সিনেমাই এক একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ঠিক। আর এই সিনেমাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে নির্বাচন কেবল ব্যালট বাক্সে ভোট ফেলার প্রক্রিয়া নয়, এর পেছনে থাকে অসংখ্য অদৃশ্য কৌশল, মানবিক দুর্বলতা এবং আদর্শের লড়াই। এই গল্পগুলো, তা সত্য হোক বা কাল্পনিক, আমাদের ভাবতে শেখায় ক্ষমতা ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন। সবচেয়ে বড় কথা হল, এগুলো আমাদের রাজনৈতিকভাবে আরও সচেতন নাগরিক হতে সাহায্য করে। পর্দার ভেতরের খেলাটা বুঝতে পারলে পর্দার বাইরের খেলাটাকেও হয়তো আমরা আরও ভালোভাবে চিনতে পারব। হয়তো। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সিনেমাগুলো যখন আমাদের দেখায় যে একটা সুচতুর বিজ্ঞাপন, একটা নিখুঁতভাবে তৈরি করা মিথ্যা খবর, বা একজন ভাড়া করা পরামর্শদাতা একটা দেশের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, তখন ভোটার হিসেবে আমাদের নিজেদের বিচার বুদ্ধিকে ঠিক কতটা সজাগ রাখতে হবে?
এই পর্দার গল্পগুলো কি আমাদের বাস্তব পৃথিবীর জন্য একটা জরুরি সতর্কবার্তা নয়, যে আমাদের বলছে যে আমাদের মনোযোগটাই আসলে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র?